হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা সাধারণ সিলেবাস কী হয়, সেই সিলেবাস অনুযায়ী আমাদের যে ইংরেজি ছিল, ইংরেজি বিষয়টা ছিল, সেই ইংরেজি বিষয়ের যে যে টপিকগুলো বলেছিলাম পরবর্তীকালে ভিডিও লোড করব। তার মধ্যে অন্যতম আজকের টপিক হলো সেন্টেন্স ফরমেশন। কিভাবে আমরা সেন্টেন্স ফরমেশন তৈরি করতে হয়, সেটা আমরা ইংরেজি বাংলা বাক্য থেকে ইংরেজি করতে হয়, সেটা আমরা আজকে জেনে নেব। তো বন্ধুরা, আসি সেন্টেন্স। সেন্টেন্স বলতে কি বোঝায়? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার রয়েছে। সেই 26টা লেটারকে নিয়ে লেটারের কয়েকটি লেটারকে একসাথে যুক্ত করলে একটা একটা শব্দ তৈরি হয় বা ওয়ার্ড তৈরি হয়। সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আবার একটা একটা সেন্টেন্স তৈরি হয়। তো সেই বাংলা বাক্যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা প্রথম থেকে কথা বলতে শিখে যাই, ঠিক আছে। কিন্তু ইংরেজি ভাষায় আমাদের ট্রান্সলেশন করতে গেলে আমাদের একটি ফরমেশন দরকার। সেই ইংরেজির ট্রান্সলেশন করার জন্য আমাদের এই ভাবটি মনে রাখতে হবে, এই ফরমেশনটি মনে রাখতে হবে। যেমন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ প্রথমে হলো উদ্দেশ্য, বাংলায় যাকে বলে উদ্দেশ্য। আর এটা হচ্ছে একে বলা ভার্বকে বলা হয় ক্রিয়া বাংলায়, আর একে বলা হয় অবজেক্ট বা হচ্ছে বিধেয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ফরমেশনে আমরা সব সেন্টেন্স তৈরি করব। তো সেই সেন্টেন্সগুলি আমার দিকে আগে জেনে নিতে হবে কয় প্রকার। সেই সেন্টেন্সগুলি হলো 5 প্রকার। এই সেন্টেন্সগুলি অর্থগত দিকে যদি ভাবি, আমরা যে সাধারণ নিত্য প্রয়োজনীয় যে কথাবার্তা বলি, সেই কথাগুলো মানে 5 রকমের মধ্যে 5 প্রকার সেন্টেন্সের 5টা বাক্যের মধ্যেই সাধারণত হয়ে থাকে। তো সেগুলো কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের প্রায় দৈনন্দিন জীবনের প্রাত্যহিক 70 থেকে 80% কথাবার্তা বা কমিউনিকেশন আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে করে থাকি। এরপরে চলে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে কেউ আমাদেরকে যখন প্রশ্ন করে, সেটাকে বলা হয়, জানতে ইচ্ছা করলে সেটা হলো প্রশ্নবোধক বাক্য। এরপরে চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স বা হলো অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে চলে আসি অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এই সমস্ত। আর শেষে আছে 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনা সূচক। এই সমস্ত যখন আবেগ, জয়, আমাদের উল্লাস হয়ে থাকি, তখন এই সমস্ত সেন্টেন্সে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তো এই হলো অর্থগত দিয়ে যে 5 রকম সেন্টেন্স, এটা এবং এগুলো হলো অর্থগত দিক দিয়ে 5 প্রকার। এবং গঠনগত দিক দিয়ে যদি আমরা দেখি, গঠনগত দিক দিয়ে এগুলো হলো 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 ধরনের সেন্টেন্স আমাদের আমাদের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে জয়েনিং স্প্লিটিং দিয়ে থাকে। এবং স্প্লিটিং করা থাকলে একটা জয়েনিং করতে পারলে, এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমাদের সেন্টেন্সগুলোকে ফরমেশন করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে। তো চলে আসো বন্ধুরা, এই যে 5 রকম সেন্টেন্স আমরা অর্থগত দিক দেখলাম, এই সেন্টেন্সগুলি আমরা একে একে জেনে নেব কিভাবে হচ্ছে এগুলো। তো প্রথমে চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। যেটা আমরা বললাম যে আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যে সমস্ত কমিউনিকেশন করে থাকি, কথাবার্তা বলে থাকি, তার প্রায় 70 থেকে 80% কথাবার্তা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে বলে থাকি। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিরকম হয়? কোনো কিছুর ব্যাখ্যা বা বর্ণনা দেয় এই সেন্টেন্স। এটা সবসময় হ্যাঁ সূচক অর্থে ব্যবহার করা হয়। এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। কোনো যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, কিন্তু এই সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ থাকে, ঠিক আছে। আর যেখানে বাংলায় এরকম পূর্ণ দাঁড়িয়ে থাকে। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় হ্যাঁ সূচক হয়। কোনো কিছু বর্ণনা করতে বা ব্যাখ্যা দিতে আমরা এটা ব্যবহার করে থাকি। এটার ফর্মস কি? এর থাকবে প্রথমে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে অবজেক্ট। যেটা বললাম যে এসভিও ফর্মে থাকবে। সাবজেক্ট কি কি হতে পারে? সাবজেক্ট হতে পারে নাউন কিংবা প্রোনাউন, নাউনের বদলে যেগুলো হবে সেগুলো প্রোনাউন, কিংবা জিরান্ড কিংবা ইনডিফিনাইট। এইরকম ভাবে এই সেন্টেন্স ফরমেশন হয়। আচ্ছা, ভার্বের মধ্যে কি কি থাকে? ভার্বের মধ্যে থাকে হয়তো মেন ভার্ব থাকতে পারে, কিংবা অক্সিলারি ভার্ব থাকতে পারে, কিংবা ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, বা ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। এই সমস্ত ভার্বগুলি থাকে। তো চলে আসি, এর উদাহরণ কি? ধরো আমি বই পড়ি। আমি এখানে কি? আমি হচ্ছে সাবজেক্ট, যা বাংলায় যাকে বলা হয় উদ্দেশ্য। আর বই আর পড়ি মানে হচ্ছে ভার্ব। ভার্ব যাকে বলা হয় ক্রিয়া, ইংরেজি বাংলায় বলা হয় ক্রিয়া, আর ইংরেজিতে বলা হয় ভার্ব। এবং বই হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরকম বাংলা বাক্যে আমাদের উল্টানো থাকে। সেটাকে আমাদের কি বলেছে, নিয়ম আছে কি, এসভিও ফর্মে করতে হবে। তাহলে প্রথমে কি আমরা নেব? সাবজেক্ট নিয়েছি আই মানে সাবজেক্ট। হ্যাঁ, এরপরে আসছি ভার্ব, এসভিও ফর্মে আমরা করবো এসভিও। ভার্ব মানে কি? ভার্ব এখানে ক্রিয়া, এটা হচ্ছে মেন ভার্ব। আর হচ্ছে বুক মানে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে আমরা এই সেন্টেন্সটা এরকম তৈরি করতে পারি। পরের বাক্যে বললো সে ফুটবল খেলে। এখানে সাবজেক্ট কি? সে, আর খেলেটা কি? ভার্ব, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট।
তাহলে এখানে হলো সাবজেক্ট, এটা হলো ফুটবল ভার্ব, প্লে মানে ভার্ব, এটা হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফর্মে তৈরি হয়েছে। এবারে কি আছে না, সঞ্জয় একটি চিঠি লিখে। সঞ্জয় একজন ব্যক্তির নাম, এটা হলো নাউন। হ্যাঁ, এই 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 যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস বসে। আমরা কি এইটা জেনে গেছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে। তাহলে সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে অবজেক্ট। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এরপরে সে প্রতিদিন সকালে বেড়ায়, এখানে সাবজেক্ট কি, সি, সে মানে হচ্ছে হি, হি প্রতিদিন, হি ওয়াক্স এভরি মর্নিং। সেই সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এটা এই দিকটা হলো পুরো অবজেক্ট। তারপরে কি আছে, তাহারা মাঠে খেলিতেছিল, এটা কি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে, দে তারপরে যেহেতু পাস্ট টেন্স তাহলে সাবজেক্টের পরে কি বসেছি আমরা, ওয়ার বসেছি, দে ওয়ার। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখানে আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য ফিল্ড, দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে দে হলো সাবজেক্ট, এখানে হলো ভার্ব, এটাও এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, প্লে, আর এটা এটা হলো অবজেক্ট। তাহলে এখানে কি জানা নেবো, দেখো এখানে আমরা দেখছিলাম যে মেন ভার্ব হলো এখানে রিড, রিড মানে পড়া, আর এগুলো হচ্ছে রিড মানে এটা হচ্ছে মেন ভার্ব। কিন্তু এখানে ওয়ার, এই ওয়ারটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কি না, অক্সিলারি ভার্ব। এই ভার্ব সম্পর্কে আবার পরের স্লাইডে দেখে নেবো। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো তৈরি করতে পারি এই ফাংশনের মধ্য দিয়ে। বা বাংলায় যদি এরকম বাক্য থাকে সেগুলোকে আমরা ইংলিশে যখন ট্রান্সলেশন করব তখন এই ফরমেশনে আমরা সেগুলোকে ট্রান্সলেট করব। তারপর চলে আসি বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে গেলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে হলো প্রশ্নবোধক বাক্য, বাংলায় যাকে আমরা বলি প্রশ্নবোধক বাক্য। কেউ কোনো জন ব্যক্তির জন্য কোনো জিজ্ঞাসা বা কোয়ারি থাকলে তখন এই বাক্যে কথা বলি, ঠিক আছে। এই বাক্যের মধ্য দিয়ে আমরা সবসময় মানে কিউরিয়াস তৈরি হয়। এই বাক্যের মধ্য দিয়ে আমরা কোনো কিছু তথ্য জানতে চাই। এই সেন্টেন্স ফরমেশন কি, এই সেন্টেন্স ফরমেশন করতে হলে এর কি ফরমেশন নিয়ম আছে, প্রথমে থাকবে ডু ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আবার অবজেক্ট। এরপর 2 নম্বর নিয়ম কি আছে, অক্সিলারি ভার্ব দিয়েও হতে পারে প্রথমে শুরুতে, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব, তারপরে আবার আদার্স কিছু অন্য কিছু থাকতে পারে। কিংবা 3 নম্বর আবার থাকতে পারে কি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও এই সেন্টেন্সটা শুরু হতে পারে, কিংবা অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে, এবং ডু ভার্ব এবং সাবজেক্ট এবং আদার্স, এইরকম ভাবে এই 3 রকম ফরমেশনে, এইরকম ফরমেশনে আমরা সেন্টেন্সটাকে ফরমেশন করব। বাংলা থেকে যখন ইংরেজি ট্রান্সলেশন করব এই ফরমেশনে আমরা করব। এটা শুরু হয় কি বললাম যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, এবং শেষ হয় সবসময় কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে। এই আগের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ছিল, ফুল স্টপ দিয়ে শেষ হয়, আর বাংলাতে এরকম এরকম দাঁড়িয়ে দিয়ে শেষ হয়, আর এখানে সবসময় কোশ্চেন মার্ক, ইংরেজির ক্ষেত্রেও কোশ্চেন মার্ক এবং বাংলার ক্ষেত্রেও কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। হ্যাঁ, এবং সাবজেক্টের আগে ভার্ব বসে, এখানে সাবজেক্ট প্রথমে বসবে ডব্লিউএইচ ওয়ার্ড কিংবা অক্সিলারি ভার্ব, তারপরে বসবে তারপরে বসবে হচ্ছে ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, এরকম ভাবে তৈরি হবে। তো অক্সিলারি ভার্ব কোনগুলো, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে 1 নম্বর হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর আমরা জানি যে 2 নম্বর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলো, প্রাইমারি অক্সিলারি ভার্ব হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এগুলো পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হচ্ছে কি টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এইগুলো ব্যবহার করা হয়। তো ডু, ডাজ, ডিড এগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হয় এইটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো। এইগুলো নিয়ে অনেকেই কনফিউশন থাকে যে কিভাবে ডু, কোথায় ডু ইউজ করবো, কোথায় ডাজ ইউজ করবো, কিভাবে হয় এগুলো, এটা নিয়ে একটা ভিডিও পরবর্তীকালে দেবো। তো এরপরে কি মডাল অক্সিলারি ভার্ব, উইল, মাস্ট, শুড, মে, এগুলো হচ্ছে সব মডাল অক্সিলারি ভার্ব। তাহলে ভার্ব আমরা মেনলি এই 2 প্রকার, আরো অনেক রকম ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো সব ভার্ব রয়েছে। তার মধ্যে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, তার মধ্যে এই 2টো ভার্ব রয়েছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে আমাদের মধ্যে কি আছে, অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে যেহেতু, সেটা আমরা একটু একটা ছোট্ট করে আমরা জেনে নিলাম যে অক্সিলারি ভার্ব কোনগুলো। এবার চলে আসি এদের ব্যবহারগুলো এখানের মধ্যে রয়েছে। এক্সাম্পল কি কি, ডিড হি ডু দিস ওয়ার্ক, এখানে দেখো প্রথম সেন্টেন্সে ডু ভার্ব দিয়ে তৈরি হবে, ডু ভার্ব দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এরপরে আছে সাবজেক্ট, এখানে যে এই যে ডু ভার্বের পরেই আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আবার ভার্ব, এই যে সাবজেক্ট তারপরে আবার ভার্ব, এই যে এখানে আমরা বলেছি সাবজেক্ট তারপরে আবার ভার্ব, তারপরে আছে অবজেক্ট, এটা হলো পুরো অবজেক্ট। তাহলে প্রথম ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব, তারপরে আবার অবজেক্ট। তাহলে কি ডিড হি ডু দিস ওয়ার্ক, সে কি এই কাজটি করেছে, এই প্রশ্নের মানে সে কি এই কাজটি করেছে। তারপরে কি আছে
আর ইউ স্লিপিং, এই যে আর, আরটা এখানে কি, আর এই যে আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এখানে আর এমিজার একটা বসেছে, এটা প্রাইমারি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ। এই তো অক্সিলারি ভার্ব বসেছে প্রথমে, তারপরে বসেছে সাবজেক্ট, তারপরে বসেছে অবজেক্ট, তারপরে আবার ভার্ব। আচ্ছা, এরপর আসছি ওয়াজ সি স্লিপিং, এটা পাস্ট টেন্স অর্থে, সে কি ঘুমাচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি আছে, হ্যাজ রাম ডান দা ওয়ার্ক, রাম কি এই কাজটা করেছে, রাম হচ্ছে থার্ড পার্সন, রাম ডান দা ওয়ার্ক, রাম কি এই কাজটি করেছে, এটা জিজ্ঞাসা হচ্ছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটাও ডব্লিউএইচ। হোয়েন ডিড ইউ কাম, কখন তুমি আসবে, প্রত্যেকটা দেখো কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে শেষ হয়েছে। তাহলে কি বোঝা গেল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, এবং এটি ডু ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব এবং অবজেক্ট থাকতে পারে, কিংবা থাকবে অবজুলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব এবং আদার্স থাকতে পারে, আর কিংবা ডব্লিউএইচ ভার্ব দিয়ে ওটা শুরু হতে পারে। এই ফরমেশনে এটা এটা আমরা যখন ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরেজিতে, এই ফরমেশনে আমরা ট্রান্সলেট করব, কিংবা যখন আমরা ইংরেজিতে এই ভার্বগুলো এইরকম ভাবে দেখে নেব, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, কোনো কিছুর আদেশ, অনুরোধ, উপদেশ, এই সমস্ত কিছু যখন কিছু বোঝায় তখন সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যে, এই সেন্টেন্সে কি হয়, এই সেন্টেন্সে সাবজেক্ট সবসময় ঊর্ধ্ব থাকে, বা ইংরেজি যাকে বলা হয় হাইড করা থাকে, মানে সাবজেক্ট লোকানো অবস্থায় থাকে, সাবজেক্ট মানে পুরোপুরি মেনশন বা উল্লেখ করা থাকে না, এখানে উজ্জ্ব করা থাকে। এই বাক্য শুরু হয় ভার্ব দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। আগের ইন্টারভিউ সেন্টেন্সে কি বলেছিলাম, শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে, আর এখানে আর অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল ফুল স্টপ দিয়ে শেষ হতো, এখানেও ফুল স্টপ দিয়ে শেষ হতো। তাহলে এর ফরমেশনটা কি হবে, ভার্ব প্লাস আদার্স, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে। যেমন সময় নষ্ট করো না, কেউ হয়তো কাউকে বলছে সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট টাইম। এবারে কি আছে, তাহলে এখানে দেখো, এখানে কোনো সাবজেক্ট কিছুই নেই, কেউ একটা কথাটা বলেছে কিন্তু যে সময় নষ্ট করো না, কিন্তু তার কথাটা সেই ভাব সাবজেক্টটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, এখানে উল্লেখ করা নেই, তাই ঠিক আছে। এরপরে আসছি আমাকে এখানে থাকতে দাও, আমাকে এখানে থাকতে হবে, লেট মি স্টে হেয়ার, আমাকে এখানে থাকতে দাও, কিন্তু কথাটা কেউ একটা বলেছে, যে ব্যক্তি বলছে সেই সম্পর্কে এখানে কিছু নেই। যেটা আমি বলেছি, আমি আই কথাটা এখানে উল্লেখ নেই। কেউ ধরছো আমরা, আমাদেরকে এখানে থাকতে দাও, সেই কথাটাও এখানে নেই, তাহলে এখানে কি সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে। দয়া করে আমাকে কিছু খেতে দাও, প্লিজ গিভ মি সামথিং টু ইট, আমাকে দয়া করে কিছু খেতে দাও, এখানের মধ্যে সাবজেক্ট উল্লেখ নেই। তাহলে কি সবার প্রথমে দেখো ভাব দিয়ে তৈরি হয়েছে, এগুলো সব ভাব দিয়ে তৈরি, এগুলো হয়। এরপরে কি আছে, দরজাটি বন্ধ করো, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, গুরুজনদের মান্য করো, ওবে ইয়োর সিনিয়র্স, অথবা ওবে ইয়োর প্যারেন্টস, ওবে ইয়োর টিচার্স। এই সমস্তগুলি কথা কি কিছু কিছু অর্থে কোনটা উপদেশ হতো, কিছু কিছু যেমন ধরো বললো শাট দ্য ডোর, এটা অর্ডারও করতে পারে, মানে আদেশ করতে পারে, আদেশ দিতে পারে, হ্যাঁ। আর এটা কি বলেছে যে ওবে ইউর সিনিয়র্স, মানে কি এটা উপদেশ হয়ে যেতে পারে, অ্যাডভাইস হতে পারে, এটা অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে যে তোমার সিনিয়রদেরকে মান্য করে চলো। আর ডু নট ওয়েস্ট ইউর টাইম, এটাও অ্যাডভাইস হতে পারে। আর ধরো এখানে বললো যে আমাকে এখানে থাকতে দাও, এই কথাটার মধ্যে কি হয়েছে, এটা বোঝাচ্ছে মানে মানে রিকোয়েস্ট করছে, এটার সাহায্যে আমরা রিকোয়েস্ট অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। এরকম ভাবে এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ফরমেশন হয়ে থাকে। বোঝা গেল বন্ধুরা। এরপরে চলে আসছি 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এই সেন্টেন্স কি অর্থে ব্যবহার করা হয়, এটা আমরা জেনে নেব। আগে 3টা সেন্টেন্স জানলাম, এটা হলো 4 নম্বর সেন্টেন্স। এক্সপ্রেসিং উইশ, কোনো কিছুর ইচ্ছা বা প্রার্থনা, এইসব কিছু বোঝাতে গেলে এই অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। এই সেন্টেন্স সবসময় মে দিয়ে শুরু হয়, মে, এবং এই সেন্টেন্সের ফরমেশন মেয়ের পরে সবসময় অ্যাসার্টিভ বা হ্যাঁ সূচক বাক্যে থাকে, এখানে কোনো নেগেটিভ থাকে না আর কোশ্চেন সূচকও থাকে না, এখানের মধ্যে মে দিয়ে শুরু হয় এবং তারপরে পরবর্তী যে অবজেক্ট থাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বা হ্যাঁ সূচক করতে হয়। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, কেউ তোমাকে আহ, আশীর্বাদ করছে যে তুমি দীর্ঘজীবী হও। এবং এই সেন্টেন্স আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই সেন্টেন্সে সবসময় শেষে এরকম এই চিহ্ন দিয়ে শেষ হয়। এরপরে কি আছে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। এটাও কেউ হয়তো তোমাকে আদে
কি করছে, আশীর্বাদ করছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে গড ব্লেস ইউ, তুমি ভগবান তোমার মঙ্গল করুক। আর তারপরে কি আছে, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটাও ধরো কাউকে প্রণাম করছি আমরা, প্রণাম করতে গেলে তাকে কি সঙ্গে সে বলে, তুমি তুমি সুখী হও, কিংবা ইংলিশে বলা হয় মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আচ্ছা, এরপর আছে কি, হ্যাপি দেওয়ালি। হ্যাপি দেওয়াল চিলড্রেন, শিশুরা যখন বাচ্চারা দিওয়ালিতে আমাদের কাউকে উইশ করে, তখন কি বলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে কাউকে আমরা বলে থাকি যে হ্যাপি দেওয়ালি, কিংবা হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত আমরা বলে থাকি না, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই অপটেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। গুড বাই মাই ডটার্স, আমার গুড বাই মাই ডটার্স, তোমাকে শুভ বিদায়, আমার কন্যা তোমাকে শুভ বিদায় জানানো। ঠিক আছে, এরকম ভাবে কেউ অনেকেই উইশ করে থাকে বা আদেশ করে থাকে, সরি আদেশ নয়, উইশ করে থাকে এবং প্রার্থনা করে থাকে। কেউ কারোর জন্য হয়তো ভালো প্রার্থনা করে থাকে কিংবা কাউকে আশীর্বাদ করে থাকে। এই সেন্টেন্সের মাধ্যমে এইভাবে আমরা এই সেন্টেন্সের ফরমেশন থেকে বুঝে নেব যে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোন অর্থে ব্যবহার করা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমাদের যখন আনন্দ উপভোগ করি, ধরো আমরা কোনো একটা খেলায় খেলতে গেছি, সেখানে আমাদের টিম জিতে গেছে, তখন আমরা প্রকাশ করি হুররে, উই ওন দ্য ম্যাচ, আমরা জিতে গেছি। হ্যাঁ, কখনো কখনো বিস্ময়সূচক অর্থে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তর ভুলিব না, এই সমস্ত অর্থে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। এক্সপ্রেসিং ডিসগাস্ট, জয়, আচ্ছা সরো, দুঃখের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। ওয়ান্ডার, বিস্ময়সূচক অর্থে। মেক্স এ গ্রিটিং, কাউকে কোনো আমরা পাঠানোর ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করে থাকি। বিগিনস উইথ ইন্টারজেকশন অর ডব্লিউএইচ ওয়ার্ড, এই সেন্টেন্স সবসময় কি থেকে তৈরি হয়, অনেক সময় তৈরি হয় ডব্লিউএইচ ওয়ার্ড বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি হয়, কিংবা ইন্টারজেকশন দিয়ে তৈরি হয়। আর কি, এক্সক্লেমেটরি সাইন ইজ ইউজড ইন দ্য এন্ড, সবার শেষে এক্সক্লেমেটরি সাইন, এই সাইনটা বসে। এর আগের সেন্টেন্সও দেখেছিলাম এক্সক্লেমেটরি সাইনটা বসে। হুররে, যেমন এখানে উদাহরণ দিয়েছে, হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, আমরা একটা কোনো ম্যাচে খেলতে গেছি, সেখানে আমাদের টিম জিতে গেছে, আমরা খুব আনন্দ করে বলছি হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। এবং এইভাবে আমরা আমাদের ভাবটা এই বাক্যের মধ্যে প্রকাশ করছি। অ্যালাস মাই ফ্রেন্ড ইজ নো মোর, এটা কি সরো অর্থে, দুঃখ অর্থে ব্যবহার করা হচ্ছে, যে হায় যা, আমার বন্ধু আর নেই, আমার বন্ধু এই পৃথিবীতে আর নেই, দুঃখ অর্থে ব্যবহার করা হচ্ছে। হোয়াট এ প্রিটি গার্ল সি ইজ, কি সুন্দর বালিকাটি, কি এইটাও হচ্ছে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এই অর্থে ব্যবহার করা হয়। তো এই আমার বন্ধুরা জানলাম 5টা সেন্টেন্স কিভাবে ব্যবহার করা হচ্ছে একে অপরের যে সেন্টেন্স। তো সেন্টেন্সগুলো এগুলি হচ্ছে অর্থগত দিক দিয়ে ব্যবহার করা হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি। আর গঠনগত দিক থেকে এই তিনটা সেন্টেন্স ব্যবহার করা হয়। এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড, এই তিনটা আলাদা ভিডিওতে আলোচনা করবো। আজকে আমরা শুধু এই 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ চিহ্ন হয়, আর কি হয়, আর অপটেটিভ সেন্টেন্সে এই যে এই এক্সক্লেমেটরি সাইনটা সবসময় বসে, বিস্ময়সূচক চিহ্নটা এখানে সবসময় বসে, এই চিহ্নটা অপটেটিভ সেন্টেন্সে। আর কোথায় বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে, এই দুটো ক্ষেত্রে এই চিহ্নটা বসে। আর বাকি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে, ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় ফুল স্টপ গুলো এখানে দেওয়া হয়নি, এই যে ফুল স্টপ গুলো, এই ফুল স্টপ গুলো এখানে বসে। আর এখানে কোশ্চেন মার্ক, এই ছিল এইগুলো। এরপর এইভাবে এরপরে আসবো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমার 5টা সেন্টেন্স পড়ে নিলাম কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে। এরপরে চলে আসবো আমার ট্রান্সফরমেশন, একটা সেন্টেন্স কিভাবে আমরা ট্রান্সফর্ম করবো। প্রথমে চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবসময় কি বলেছি, হ্যাঁ সূচক করতে ব্যবহার করা হয়। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হলাম একজন স্টুডেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ব্যবহার করবো, এখানে সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে সাবজেক্ট, আমরা কি জেনেছিলাম, অ্যাসার্টিভ সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন এইটা ইন্টারোগেটিভ করতে গেলে কি প্রশ্নবাচক সূত্র আমাদের শেষে যাবে, এই কি, এম আই এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট মানে কি, এম আই এ স্টুডেন্ট, তখন আমরা এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যখন বলবো ইউ আর কাইন্ড, তুমি হলে দয়ালু, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন হয়ে যাবে এই যে এইটাকে নিয়ে চলে আসবো, আরটাকে, এই যে বি ভার্বটাকে এখানে এটা নিয়ে চলে আসবো, এখানে আর ইউ কাইন্ড। ঠিক আছে, আচ্ছা, হি ইজ স্ট্রং, সে হয় শক্তিশালী। এটা যখন ইন্টারোগেটিভ করবো তখন তো ইজ হি স্ট্রং, প্রথমে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে চলে আসবো। ইউ আর রিচ, তুমি হলে ধনী, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো, তখন এটা প্রথমে চলে আসবে, আর প্রথমে চলে আসবে, তারপরে হবে রিচ।
ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যে ফরমেশন জেনেছিলাম সেইভাবে আমরা করবো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করছি এই ফরমেশনের মাধ্যমে। এবার চলে আসি নেগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে না সূচক। না সূচক বাক্যে আমরা করব। এটা ছিল হ্যাঁ সূচক বাক্য, অ্যাসার্টিভ হ্যাঁ সূচক, আর ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। আর এখানে চলে আসছি নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, না মানে না প্রশ্ন সূচক বাক্য, না প্রশ্ন সূচক, এটা হলো না প্রশ্ন সূচক বাক্য। আর এটা এটা হচ্ছে শুধু না সূচক। তো কি নেগেটিভ বলতে এই একই সেন্টেন্স আই এম এ স্টুডেন্ট, তখন এখানে কি বলছে না সূচক বলছে আমি একজন স্টুডেন্ট নয়, আই এম নট এ স্টুডেন্ট। যখন নেগেটিভ ইন্টারভিউ হবে তখন কি হবে এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট নই। যখন বলবে ইউ আর নট কাইন্ড, তুমি দয়ালু নয়। যখন না প্রশ্ন সূচক বলবো তখন কি বলবো আর ইউ নট কাইন্ড। হি ইজ স্ট্রং, সে হয় শক্তিশালী। ইজ হি নট স্ট্রং, তাহলে কি দেখো এখানে কি হয় প্রথমের এই যে অক্সিলারি ভার্বটা এখানে প্রথমে চলে আসবে, তারপরে বসবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে অবজেক্ট, এরকম ভাবে হবে। দে আর নট অনেস্ট, দে এখানে কি সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নট অনেস্ট, তাহলে এখানে এই ভার্বটা এখানে আগে চলে আসবে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো এটা এখানে চলে আসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে এটা হবে। আচ্ছা, ইট ইজ ইট ইজ নট এ পেন, এটা একটা পেন নয়। তখন আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তখন কি হবে ইজ ইট নট এ পেন, এই যে এই ভাবটা এটা আগে চলে আসবে, ইজটা আগে চলে আসবে, তারপরে অক্সিলারি ভাবটা আগে চলে আসবে, তারপরে এটা হবে। ঠিক আছে, এই ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা দেখলাম কিভাবে সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স কি কি করলাম সেগুলো সব সেন্টেন্স গুলো। এরপরে এইভাবে আমরা সেন্টেন্স গুলো ট্রান্সফরমেশন করতে পারি। তো এই ছিল বন্ধুরা ভিডিও, আজকের ভিডিও সেন্টেন্স ফরমেশন এটা নিয়ে বললাম। এর সাহায্যে তোমরা এবারে প্রতিদিনকার নিয়ত যে সেন্টেন্সগুলো বাংলায় আছে সেই বাংলা বাক্যগুলোকে ইংরেজি যখন ট্রান্সলেশন করবে তখন এই ফরমেশনের সেন্টেন্সগুলো তৈরি করবে, কিংবা যখন ইংলিশে যখন এই সেন্টেন্সগুলো এরকম সেন্টেন্স থাকবে তখন তোমরা এই রুলসের মাধ্যমে সবাই বুঝে নিতে পারবে যে এইটা এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে এইটা এই প্রকার সেন্টেন্স। এইভাবে আমরা আমাদের ইংলিশের যে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য যে ট্রান্সলেশন সেরকম ফরমেশন আমরা বুঝে নিলাম। তো ভিডিওটি যদি ভালো থাকলে লেগে থাকে থ্যাংকস ফর ওয়াচিং, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং এবং পাশের বেল আইকনটি টিপে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং এই চ্যানেলের সাথে লেগে থাকবে স্টাডি উইথ এই চ্যানেলের সাথে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।